নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে ডেস্টিনেশন কি ইউটিউব চ্যানেলে স্বাগত। দেখো, রিসেন্টলি এসএসসি এমটিএস পরীক্ষার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আউট হয়েছে এবং তোমরা সকলেই জানতে পেরেছো তোমাদের কত তারিখে পরীক্ষা আছে এবং কোথায় পরীক্ষা হবে। এরকম সময় যে ধরনের প্রশ্নগুলো আমাদের করা প্রয়োজন, তার মধ্যে যে প্রশ্নগুলো আজকে আমরা করাচ্ছি, ঠিক আছে, এই প্রশ্নগুলো মনে রাখবে, পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ এবং এই ধরনের প্রশ্নই কিন্তু আসবে। প্রথমেই দেখো যে প্রশ্নটি রয়েছে, নিচের কোন সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে দিল্লিতে বিধানসভা গঠন করা হয়? 69তম সংবিধান সংশোধন, নাকি 70, 42, নাকি 44? তো দেখো, 69তম যে সংবিধান সংশোধনটি আছে, এটির মাধ্যমে দিল্লি এবং পন্ডিচেরি, ঠিক আছে, এই দুটি জায়গাতে কী করা হয়? বিধানসভার স্থাপনা করা হয়। এবং 70তম সংবিধান সংশোধনের মাধ্যমে পন্ডিচেরি এবং দিল্লিকে প্রেসিডেন্টের ইলেকশনে পার্টিসিপেট করার অধিকার দেয়। প্রথমত এই দুটো সংবিধান সংশোধন খুব গুরুত্বপূর্ণ। এরপর দেখো 42তম যে সংবিধান সংশোধন, এটাকে বলা হচ্ছে মিনি কনস্টিটিউশন। মিনি কনস্টিটিউশন কারণ কি? এই সংবিধান সংশোধনের মাধ্যমে আমাদের সংবিধানে টোটাল 9টি আর্টিকেল যুক্ত হয়েছিল। এবং 44তম যে সংবিধান সংশোধন, এখানে আমাদের যে ন্যাশনাল এমার্জেন্সি আর্টিকেল নাম্বার 352, ঠিক আছে, সেই ন্যাশনাল এমার্জেন্সিতে কি বলা হয়েছিল, যে ক্যাবিনেট যে মিনিস্টার আছে, ক্যাবিনেট মিনিস্টারের রিটেন অ্যাপ্লিকেশন চাই ন্যাশনাল এমার্জেন্সি লাগানোর জন্য। আরেকটা হচ্ছে কি, আগে ছিল দেশের মধ্যে আন্তরিক অশান্তি হলেই কিন্তু ন্যাশনাল এমার্জেন্সি লাগানো যেত, কিন্তু এই সংবিধান সংশোধনের পর কি বলা হয়েছে, যে মিলিটারি রিভোল্ট বা কোনো রকম সশস্ত্র বিদ্রোহ, ঠিক আছে, না হলে কিন্তু ন্যাশনাল এমার্জেন্সি লাগানো যাবে না। তো এখান থেকে তোমরা বুঝতেই পারছো যে সংবিধান সংশোধন কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট হবে। এবং দিল্লিতে যদি বলা হয় এখন বিধানসভার সিট কতগুলো আছে, ঠিক আছে, বিধানসভার সিট দিল্লিতে আছে 70টা। এবং তোমরা জানো রিসেন্টলি দিল্লির যে মুখ্যমন্ত্রী তিনি রিজাইন করেছেন, ঠিক আছে, কেজরিওয়াল সাহেব তিনি রিজাইন করেছেন এবং বর্তমানে যিনি সিএম হয়েছেন, কি নাম তার? তার নাম হচ্ছে তোমার অতিশি মার্লিনা, ঠিক আছে, অতিশি মার্লিনা। এরপর চলো নেক্সট, পদাধিকার অনুযায়ী কোনটি সঠিক? মানে কে হায়েস্ট, উঁচু থেকে নিচু পদে সাজাতে বলেছে, ক্যাবিনেট মিনিস্টার, রাজ্যমন্ত্রী, নাকি উপমন্ত্রী? তো দেখো, এখানে আমি অপশানগুলো পড়ছি না। পদাধিকার অনুযায়ী হচ্ছে প্রথমেই মনে রাখবে প্রথমে থাকে পিএম, পিএমের নিচে থাকে ক্যাবিনেট মিনিস্টার, ঠিক আছে, ক্যাবিনেটের পর কে থাকে? রাজ্যমন্ত্রী, রাজ্যমন্ত্রী, রাজ্যমন্ত্রীর পর কে থাকে? রাজ্যমন্ত্রী স্বতন্ত্র প্রভার, রাজ্যমন্ত্রী স্বতন্ত্র প্রভার। এবং সব শেষে থাকে উপমন্ত্রী, ঠিক আছে। তো দেখো, ক্যাবিনেট মিনিস্টার, রাজ্যমন্ত্রী এবং উপমন্ত্রী, এটা হচ্ছে সঠিক। নেক্সট, ভারতের সংবিধানের নিচের কোন তফসিলটি মানে শিডিউলটি বিষয়ের বিভাজনের সাথে যুক্ত? দেখো, আমাদের সংবিধানের যে টোটাল বর্তমানে 12টা শিডিউল আছে, ঠিক আছে, তার মধ্যে শিডিউল নাম্বার যেটা 7, সেখানে কিন্তু বিষয় বা ক্ষমতার ভাগ করা হয়েছে। আমাদের সংবিধানে টোটাল 12টা এখন শিডিউল আছে, কিন্তু যখন অরিজিনাল সংবিধান তৈরি হয় তখন ছিল 8টি। তো এই সংবিধানের যে তফসিল বা শিডিউল রয়েছে, তার মধ্যে 7 নাম্বার তফসিলে বিষয়ের ভাগ করা হয়েছে। 3টা ভাবে ভাগ করা হয়, একটা হচ্ছে তোমার ইউনিয়ন, তারপর হচ্ছে কনকারেন্ট, আর একটা হচ্ছে তোমার স্টেট। এই 3টে ভাগে ক্ষমতাকে ভাগ করা হয়। দেখো, মূল সংবিধানে ইউনিয়নের কাছে অর্থাৎ সেন্টারের কাছে 96টা বিষয় ছিল, ঠিক আছে, আইন তৈরি করার জন্য। এবং স্টেটের কাছে ছিল 66টা বিষয়। এবং কনকারেন্ট লিস্ট বলতে কি, দুজন মিলেই তৈরি করতে পারে, ঠিক আছে, 47টা ছিল। এইটা এখন পরিবর্তন হয়েছে, এখন ইউনিয়নের কাছে এসেছে 100টা বিষয়, 100টা বিষয়। কনকারেন্ট লিস্টে রয়েছে তোমার 52টা বিষয় এবং স্টেট লিস্টে রয়েছে তোমার 61টা বিষয়। এরপর এখান থেকে এই ধরনের প্রশ্নও আসে যে ইউনিয়নের কাছে কোন কোন বিষয়গুলো রয়েছে, স্টেটের কাছে কোন কোন বিষয়গুলো রয়েছে। তো এগুলো একবার দেখে নিও, আমি আগের যে ক্লাস সেখানে কিন্তু করিয়েছি। এরপর দেখো, কোন কমিটি সুপারিশে
অন্তঃরাজ্য পরিষদ ইন্টার স্টেট কাউন্সিল, ঠিক আছে, সেটির স্থাপনা করা হয়। মনে রাখবে আর্টিকেল নাম্বার 263-তে, আর্টিকেল 263-তে ইন্টার স্টেট কাউন্সিলের উল্লেখ রয়েছে। সরকারি আয়োগ, পুঞ্ছি আয়োগ, নাকি প্রথম প্রশাসন সুধার আয়োগ, নাকি দ্বিতীয় প্রশাসন সুধার আয়োগ। তো দেখো, যে দ্বিতীয় প্রশাসন সুধার আয়োগ 2005 সালে যেটি এসেছিল, সেটির রেকমেন্ডেশনেই কিন্তু ইন্টার স্টেট কাউন্সিল গঠন করা হয়, ঠিক আছে। কত সালে এসেছিল? 2005। আর প্রথম যে প্রশাসন সুধার আয়োগ, এটা কত সালে এসেছিল? এটা এসেছিল তোমার 1966 সালে, 1966, এবং এটির হেড কে ছিল মোরারজি দেশাই, মোরারজি দেশাই, ঠিক আছে, মোরারজি দেশাই হেড ছিল। এরপর দেখো সরকারিয়া কমিশন এবং পুঞ্ছি আয়োগ, এই দুটো কিসের সাথে যুক্ত? এটা হচ্ছে সেন্টার স্টেট রিলেশনের সাথে যুক্ত, সেন্টার স্টেট রিলেশন, ঠিক আছে। চলো নেক্সট, জম্মু ও কাশ্মীর পুনর্গঠন আইন কবে প্রণীত হয়? 5 আগস্ট 2019, 6 আগস্ট 2019, 9 আগস্ট 2019, নাকি 31 আগস্ট 2019? তো দেখো 31 আগস্ট 2019-এই কিন্তু জম্মু কাশ্মীরের যে পুনর্গঠন আইন সেটি প্রণীত হয়। এই প্রশ্নটা আসার কারণ কি? কারণ হচ্ছে রিসেন্টলি জম্মু এবং কাশ্মীরকে কি করা হয়েছে, ইউটি থেকে একটা স্টেট করা হবে বলে ঘোষণা করা হয়েছে, এখনও কিন্তু করা হয়নি, এখন এরকম প্রক্রিয়া চলছে। তো সেক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রশ্ন একটা আসতে পারে। এরপর দেখো রাশিয়ার সংসদের নাম কি? এই প্রশ্নটা তো তোমার একটা পাবেই, যে কোন রাজ্যের সংসদকে কি বলে, বা তাদের কারেন্সি কি, রাজধানী কি, এই ধরনের প্রশ্ন একটা থাকবে, ঠিক আছে। খুরাল নাকি কংগ্রেস, ডিউমা নাকি সোরা? তো দেখো রাশিয়ার যেটা সংসদ তার নাম হচ্ছে ডিউমা, ঠিক আছে। নেক্সট, বিখ্যাত গায়ক তিজন বাই নিম্নলিখিত লোকসঙ্গীতগুলির মধ্যে কোনটির সাথে সম্পর্কিত? পাবুজি কি ফাদ, নাকি পিনওয়ানি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি পিনওয়ানি, ঠিক আছে, নাকি মন্ড, নাকি আলহা? তো দেখো পিনওয়ানি যে ফোক ডান্স তার সাথে যুক্ত হচ্ছে তিজন বাই, এবং এটি কোথাকার? ছত্তিশগড়ের, ঠিক আছে, কোথাকার? ছত্তিশগড়ের একটি ফোক ডান্স। ফোক ডান্স থেকে প্রশ্ন কিন্তু প্রতিবারই একটা করে আসে। এরপর দেখো ড্যাশ একজন স্বনামধন্য কত্থক নৃত্য? কনক রাজা, শোভনা নারায়ণ, বাণী মাধব, নাকি মাধবী মুদগল? তো কত্থক নৃত্য হচ্ছেন কে? শোভনা নারায়ণ। তো এই যে ক্লাসিক্যাল ডান্স, ঠিক আছে, ক্লাসিক্যাল ডান্স এবং ক্লাসিক্যাল ডান্সের সাথে যুক্ত ডান্সার সেগুলো আসে, এবং মিউজিশিয়ান বিভিন্ন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত যারা, তাদের প্রশ্নও কিন্তু একটা আসে, তো সেটা করবে। ঝাবেরি বেহান নিচের কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত? মণিপুরি, কত্থক, ভারতনাট্যম, নাকি উড়িষ্যি? তো দেখো ঝাবেরি বেহান যুক্ত হচ্ছে মণিপুরি। ঝাবেরি বেহান বলতে 4 জন বোনকে বোঝায়। কি নাম? দর্শনা, নয়না, সুবর্ণা, ঠিক আছে, দর্শনা, নয়না, সুবর্ণা এবং রঞ্জনা। এই 4 জন বোনকে একত্রে কি বলা? ঝাবেরি বেহান। এরপর দেখো জ্ঞানপীঠ পুরস্কার পাওয়া প্রথম লেখক কে? জ্ঞানপীঠ ভারতের সাহিত্যের সর্বোচ্চ পুরস্কার, এবং জ্ঞানপীঠ পুরস্কার প্রথমবার দেওয়া শুরু হয়েছিল 1965 সালে, এবং এটি প্রথমবার কে পেয়েছিলেন? প্রথমবার পেয়েছিলেন জি শঙ্কর কুরুপ, ঠিক আছে, তিনি প্রথমবার এটি পান। ইংরেজিতে দেওয়া প্রথম শুরু হয় কবে থেকে? 2018-তে, ঠিক আছে, প্রথম ইংরেজিতে দেওয়া হয়। কারণ কি? এখানে টোটাল 22টা ভাষা আমাদের যে আছে না সংবিধানে, শিডিউল নাম্বার 8-এ 22টার যে ভাষা বলা আছে, সেই 22টা ভাষাতে দেওয়া হয়, এবং 2018 থেকে আরও একটি ভাষা যুক্ত করা হয়েছে, সেটা হচ্ছে ইংলিশ। তো ইংলিশে প্রথমবার কে পেয়েছিল? অমিতাভ ঘোষ, অমিতাভ ঘোষ, ঠিক আছে। এবং যদি বলা হয় 57তম জ্ঞানপীঠ কে পেয়েছেন? 57তম পেয়েছেন দামোদর মৌজা, এবং 58th ও রিসেন্ট কে পেয়েছেন? জগৎগুরু রামভদ্রাচার্য, জগৎগুরু রামভদ্রাচার্য, ভদ্রাচার্য, ঠিক আছে।
এরপর দেখো ভারতীয় সংবিধান দিবস কবে পালন করা হয়? 26শে নভেম্বর। এই ডে এইগুলোর থেকে একটা প্রশ্ন আসে, মিসলেনিয়াসেও এসেছিল। পেনগঙ্গা ও বেনগঙ্গা কার উপনদী? পেনগঙ্গা ও বেনগঙ্গা কার উপনদী? গোদাবরীর উপনদী হচ্ছে পেনগঙ্গা এবং বেনগঙ্গা। কোন রাজ্যকে বাঘের রাজ্য বলা হয়? মধ্যপ্রদেশকে, কারণ কি এখানে সবথেকে বেশি পরিমাণে বাঘ আছে। নিচের কোনটি সোনার খনি নয়? কোলার, রামগিরি, কালাহান্ডি নাকি হুট্টি? তো দেখো গোল্ড মাইন নয়, সেটা হচ্ছে কালাহান্ডি। কালাহান্ডি কোথায় অবস্থিত? উড়িষ্যা। এই মিনারেলস থেকে প্রশ্ন আসবে, খনিজ পদার্থ থেকে প্রশ্ন আসবে যে কোন ধরনের খনিজ পদার্থটি কোথায় পাওয়া যায়, এই প্রশ্নটাই তোমরা বেশিরভাগ পাবে, ঠিক আছে। তো কালাহান্ডি হচ্ছে উড়িষ্যা। এবং এখানে কি পাওয়া যায় জানো? জেমস্টোন। জেমস্টোন বলতে কি, যে বিভিন্ন ধরনের মূল্যবান যে পাথরগুলো রয়েছে না, যেমন রুবি, ক্যাটসাই, এই ধরনের এগুলো পাওয়া যায় কালাহান্ডিতে। এরপর দেখো সাতবাহন রাজবংশের প্রতিষ্ঠাতা কে? সিমুখ, ঠিক আছে। কজুল কদফিসাস কি করেছিলেন? কুষাণ বংশের সংস্থাপক, কুষাণ বংশের, ঠিক আছে। নেক্সট দেখো কোন শাসক সুদর্শন ঝিল পুনর্গঠন করেছেন? প্রথম কুমারগুপ্ত, স্কন্দগুপ্ত, ভানুগুপ্ত নাকি চন্দ্রগুপ্ত দ্বিতীয়? তো দেখো সুদর্শন ঝিল পুনর্গঠন করেছেন কে? স্কন্দগুপ্ত, ঠিক আছে। এটি নির্মাণ কে করেছিলেন? কমেন্টে জানাও নির্মাণ কে করেছিল, ঠিক আছে। কোন গুপ্ত শাসক নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন? চন্দ্রগুপ্ত দ্বিতীয়, কুমারগুপ্ত দ্বিতীয়, স্কন্দগুপ্ত নাকি প্রথম কুমারগুপ্ত? ঠিক আছে। তো দেখো এই যে নালন্দা বিশ্ববিদ্যালয়, এটি কুমারগুপ্ত বা প্রথম কুমারগুপ্ত তিনি স্থাপনা করেন। এবং এটিকে ধ্বংস করেছিলেন কে? এটিকে ধ্বংস করেছিলেন মোহাম্মদ ঘুরির, ঠিক আছে। মোহাম্মদ ঘুরির একজন সেনাপতি বলা চলে, তার নাম হচ্ছে বখতিয়ার খিলজি, ঠিক আছে। এরপর দেখো 1904 সালে কে অভিনব ভারত প্রতিষ্ঠা করেন? অভিনব ভারত বিনায়ক দামোদর সাভারকার। মানে প্রতিষ্ঠান ও তার সংস্থাপক, এখান থেকে ইতিহাসে একটা মডার্ন হিস্ট্রির প্রশ্ন পাবে। এরপর কোন ভাইসরয় ভারতীয় আদমশুমারি শুরু করেন? মানে হচ্ছে জনগণনা বা সেন্সাস, মানে ভারতে জনগণনা কে শুরু করেন? ভারতে জনগণনা শুরু করেছিলেন লর্ড মায়ো 1872 সালে, ঠিক আছে। এবং প্রথম 10 বছর অন্তর জনগণনা কে শুরু করেছিল? 1881 সালে সেটি শুরু হয়েছিল লর্ড রিপন। এবং 2024-25 কিন্তু আবার জনগণনা হবে, ঠিক আছে। বোম্বে স্টক এক্সচেঞ্জ কবে প্রতিষ্ঠিত হয়? 1875, 1880, 1890 নাকি 2014? তো বোম্বে স্টক এক্সচেঞ্জ 1875 সালে স্থাপনা হয়। এবং এটি বর্তমান হেডকে, চেয়ারপারসন কে আছেন এটির? চেয়ারপারসন। মনে রাখবে বোম্বে স্টক এক্সচেঞ্জ এশিয়ার কিন্তু সবথেকে প্রাচীন স্টক এক্সচেঞ্জ, ঠিক আছে। শ্রী প্রমোদ আগরওয়াল কে আছেন? শ্রী প্রমোদ আগরওয়াল, ঠিক আছে। চলো নেক্সট, স্বাধীনতার পর ভারতের প্রথম অর্থমন্ত্রী কে, যিনি বাজেট প্রকাশ করেছিলেন? আর পুষ্যমুখম ছেট্টি নাকি পি চিদম্বরম নাকি আর ভেঙ্কটরমন নাকি অরুণ জেটলি? তো মনে রাখবে প্রথম বাজেট স্বাধীন ভারতে কে করেছিল? আর পুষ্যমুখম শেট্টি। এবং তিনি প্রথম অর্থমন্ত্রী হিসাবে, এবং সবথেকে বেশিবার কে করেছে? সবথেকে বেশি নির্মলা সীতারমন, নির্মলা সীতারমন, ঠিক আছে। এরপর দেখো বুকের দুগ্ধ উৎপাদনকারী অক্সিটোসিন হরমোন কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়? পিটুইটারি, থাইরয়েড, প্যারাথাইরয়েড নাকি অ্যাড্রিনাল? তো যে ব্রেস্ট মিল্কের জন্য যে হরমোনটা দায়ী সেটা হচ্ছে অক্সিটোসিন হরমোন, এবং এটি ক্ষরণ হয় কোথা থেকে? পিটুইটারি গ্রন্থি থেকে, ঠিক আছে। দেখো জ্যোতি তীব্রতার একক কি? জ্যোতি তীব্রতার একক হচ্ছে ক্যান্ডেলা, ঠিক আছে। জ্যোতি তীব্রতার একক হচ্ছে ক্যান্ডেলা। এবং মোল হচ্ছে তোমার পদার্থের মাত্রা,
পদার্থের মাত্রা, পদার্থের মাত্রা নির্ণয় করা হয় মোলের মাধ্যমে, এবং এম্পিয়ার নির্ণয় করা হয় কি বিদ্যুৎ ধারা, বিদ্যুৎ ধারা। রেডিয়ানের সাহায্যে কি মাপা হয় সেটা তোমরা বলবে কমেন্ট বক্সে, ঠিক আছে। তো দেখো আজকে এই পর্যন্তই, যে প্রশ্নগুলো করালাম এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী ক্লাসে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে। পরীক্ষা 30শে সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে, তো তার আগে পর্যন্ত তোমাদেরকে বেশ কয়েকটি প্রশ্ন করানো হবে যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। চলো আজকে এখানেই শেষ। ধন্যবাদ, জয় হিন্দ।